বাড়ির মধ্যে বসানো হয়েছিল জুয়ার আসর। রীতিমতন বারের ব্যবস্থা ছিল সেখানে। রাত বাড়লেই সেখানে ভিড় বাড়ত তরুণদের। বেশ কিছুদিন ধরে এই খবর আসছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা পুলিশের কাছে। অবশেষে সোমবার রাতে অভিযান চালালো ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে খবর, রাতে জুয়ার আসর বসার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে উদ্ধার করা হয়েছে জুয়ার সামগ্রী। কয়েক সপ্তাহ আগেই শিলিগুড়ি শহরেই এক বাড়িতে হানা দিয়ে রীতিমতন বারের খোঁজ পেয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু নামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। এবার শিলিগুড়ি শহরে মদের ঠেক ও জুয়ার আসরে পুলিশের অভিযান। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 41 নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয়। ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় 43,000 টাকা সহ নানান জুয়ার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানা পুলিশ। ছন্দে ফিরছে দীঘা থেকে শঙ্করপুর। মন্দারমণি থেকে তাজপুর ঝড়ের পরে সেই রকম কোনো ওই এলাকায় প্রভাব পড়েনি। আর সকাল থেকে সূর্য উদয় থেকে রোদ ঝলমলে ছিল। সমুদ্র সৈকতে পর্যটকরাও সকাল থেকে আনন্দে ঘুরতে যেমন ব্যস্ত, ঠিক তেমনি সমুদ্রে নেমে স্নান করারও ব্যস্ত থাকলো পর্যটকরা। ছন্দে ফিরেছে সমুদ্র সৈকত, আনন্দে মেতেছে পর্যটক থেকে স্থানীয় দোকানদাররা। একদিকে পর্যটকদের আনন্দ, অপরদিকে ব্যবসায়ীদের বিক্রি বার্তার আনাগোনার আনন্দ। সব দিক দিয়ে সমুদ্র সৈকত আজ থেকে আনন্দ মুখরা। এলাকার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার যেমন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যারও হাত বাড়িয়ে দিয়েছিলেন ঝড়ের মোকাবিলা করার জন্য। সেই রকম কিছু না হলেও দুজনেই যে কয়েকদিন তৎপরতার মধ্যে ছিলেন সেটা না বললেই নয়। দীঘা থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট। গতকালকের পর আজ মঙ্গলবার আবারও ভাঙড়ের বাগজেলা খালে বাংলাদেশের সংসদের দেহের টুকরাংশ খুঁজতে তল্লাশি সিআইডির। বেশ কয়েকদিন ধরে যে জায়গায় তল্লাশি চলছিল তার থেকে 1 কিলোমিটার দূরে সাতুলিয়া ব্রিজের পাশে তল্লাশি চলবে। সিআইডি আধিকারিক সহ ডিএমজি টিম ও জেলেরা উপস্থিত আছেন। নৌকো করে খালের মাঝে গিয়ে হাত জাল ফেলে তল্লাশি চালাচ্ছে ডিএমজি। পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে ই প্রেসক্রিপশন পরিষেবা চালু হলো জানিয়ে স্থানীয় বাসিন্দারা ব্যাপক খুশি। মঙ্গলবার পুরাতন মালদহ ব্লকের স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের অসুবিধাগুলি খতিয়ে দেখেন। ব্লকের স্বাস্থ্য আধিকারিক বলেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে ই প্রেসক্রিপশন নিয়ম চালু হয়েছে। ফোন নম্বর এবং আধার আনতে হবে, সেগুলি দিয়ে এন্ট্রি করতে হবে। স্লিপ নিয়ে চিকিৎসক দেখাতে হবে, ই প্রেসক্রিপশন দেওয়া হবে। ফার্মাসিস্ট তা দেখে ওষুধ দেবে। কম্পিউটারে পেশেন্টের নাম, এজ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেওয়ার পরে ওখানে কম্পিউটারে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা শুট করবে। করার পর তার একটা আইডি জেনারেশন হবে। সেই আইডি জেনারেশন হওয়ার পরে সেইটা আমরা প্রিন্ট আউট করে টিকিটটা বের করবো, পেশেন্টকে টিকিটটা দেবো। এরপরে ডাক্তার ওষুধ লিখবে, দেখার পরে ফার্মাসিস্টের কাছে আসবে। ফার্মাসিস্ট সেই পেশেন্টে দেওয়ার পরে তার কম্পিউটারে এইচএমআইএস পোর্টালে এন্ট্রি করবে, ই প্রেসক্রিপশন পোর্টালে এন্ট্রি করবে। ই প্রেসক্রিপশন এন্ট্রি করে সেই ওষুধগুলো পেশেন্টকে দেবে, আর সঙ্গে একটা কাগজ দেবে যে কী কী ওষুধ দেওয়া হলো, কখন দেওয়া হলো। বলছি স্যার, এটা হওয়াতে কতটা সুবিধা হবে কি মনে করছেন? এটা সুবিধা হয় কারণ পেশেন্ট ফলো আপ এবং ওষুধপত্র কত খরচা হচ্ছে, কত পেশেন্ট আসছে আউটডোরে, কত ফলো আপ পেশেন্ট আসছে, সেগুলো সব হিসাব আমরা কম্পিউটার থেকে সব পেয়ে যাবো। এবং এটাতে অনেক সুবিধা হবে ডাটা রিগার্ডিং ডাটা ফ্লো বা ডাটা ডিসকাস। এটা কবে থেকে চালু হয়েছে? এটা আমাদের শুরু হলো 27 তারিখ থেকে, সোমবার 27 তারিখ থেকে গতকাল। তো বলছি মানুষের ক্ষেত্রে এটা এখন আসছেন, তাদের সুবিধা মানে তারা কি অসুবিধার মধ্যে কিছু করছেন? এটা নিয়ে কি সুবিধা দেবো?
না, এমনি কোনো অসুবিধা নেই, শুধু যেটা অসুবিধা আছে আমি বারে বারে আপনার থ্রুতেই রিকোয়েস্ট থাকবো যাতে পেশেন্ট এবং পেশেন্ট পার্টির অন্তত যেন যারা দেখাবে তারা যেন মোবাইল এবং আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো যেন অন্তত নিয়ে আসেন, তাহলেই হবে। আমরা যেটা পেশেন্ট কতটা আসছে, মানে ডেলি অ্যাটেন্ডেন্স কত, ডেলি কত ওষুধ খরচা হচ্ছে এবং ফলো আপ কতটা কেস আসছে, যেগুলো পরে আবার রিপিট দেখাতে আসে, সেই কেসগুলো আমরা হিসাব রাখতে পারবো এবং ডিস্ট্রিক্টেও সেই মতো করে ডাটা সাবমিশন করতে পারবো সঠিকভাবে। এটা একজনের পেশেন্টদেরও সুবিধা যে যদি বাই চান্স টিকিট হারিয়ে ফেলে তাহলে আমরা ওর মোবাইল নম্বর অথবা আধার নম্বর ধরে আমরা ওকে ট্রেস করে নিতে পারবো যে আমরা পেশেন্টটা কী অবস্থায় পেয়েছিলাম, কী কী দিয়েছিলাম। তাহলে আমাদের নেক্সট ফলো আপের সময় ট্রিটমেন্টে আমাদের খুব সুবিধা হবে এবং এই পেশেন্টটা বেনিফিটেড হবে। এটা হচ্ছে অ্যাডমিটেড পেশেন্টদের একটু সমস্যা বলতে সেরকম কিছুই নেই। হ্যাঁ, ওদের যেটা সমস্যা বলতে অনেকেরই সমস্যা থাকে মোবাইল নম্বর এবং আধার নম্বর আনার ক্ষেত্রে। তো এটা জাস্ট প্রচার রাখা আছে যে যাতে অন্তত মোবাইল নম্বর এবং আধার নাম্বারটা লিখেও নিয়ে আসে, তাহলে আমরা ওটা এন্ট্রি করে নিতে পারবো এবং সুবিধা হবে পেশেন্টের ফলো আপের ক্ষেত্রে। ঠিক আছে। হ্যাঁ, এবার লাইনে হয়তো 1 মিনিট হয়তো বেশি দাঁড়াতে হচ্ছে, কিন্তু তার বেশি আর নয়, এমনি কোনো সমস্যা নয়। প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল 24 প্রহর ব্যাপী লীলা সংকীর্তন অনুষ্ঠান। মালদার মানিকচকের মথুরাপুর হরিবাসর প্রাঙ্গণ লীলা সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত কয়েকদিন ধরে লীলা কীর্তন চলার পর সোমবার অনুষ্ঠিত হয় মহারাস। মহারাস শুনতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কীর্তনকে কেন্দ্র করে বসে মেলা। এদিন কীর্তন কমিটির তরফে অন্নকূটের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে মিলন মেলায় পরিণত হয় গোটা এলাকা। আনন্দে মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। তাই হরিবল। তাহলে এই গোড়া কেমন গোড়া? এ তো শুধু নদী আর গোড়া নয়, নদী আর গোড়া নয়, এ তো শুধু নদী আর গোড়া নয়। তাহলে কেমন গোড়া গো? জগতের গোড়া। তার নামটা কি ছিল? বাইকের নামটা কি ছিল? রাজদূত। রাজদূত। তাহলে ওটা ছিল রাজার দূত। আর এখন যে বেরিয়েছে, এখন যেগুলো বেরিয়েছে মোটর সাইকেল, ওটার কিন্তু বেশি স্পিড ছিল না বাবা। 40-এর বেশি, 50-এর বেশি যেত না, লিমিটেড ছিল, আরামসে যাচ্ছে। আর এখন যতদিন যাচ্ছে 180, 160, 120, মানে 100-এর উপরে স্পিড। তো ওইটা ছিল রাজদূত। আর এখন যেগুলো বেরিয়েছে এদের নাম কি দিয়েছে জানেন? এদের নাম হলো যমদূত। রাজদূত গেল আর যমদূত এলো। ওটা জমের দূত আছে, ওতে পিঠে বসলে কুদাতে আরম্ভ করে চললো, ঠ্যাক 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 চললো, মানে পিছিয়ে গিয়া, মানে থামতে পারে আর না। আমাদের এখানে খুঁটিতে লেগে 3 জন ছেলে পড়ছিল ছাত্র, এমন যমরাজ। তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের দাবি পরিবারের। ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার। ট্রেনে ওঠার সময় সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন অনেক গরম লাগছে, গরমেই হয়তো মরে যাব। সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মৃত্যু হয়েছে রিন্টু মণ্ডল, বয়স 38, সেনা জওয়ান বলে অনুমান পরিবারের লোকজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের বিশনপুর এলাকায়। মৃত সেনা জওয়ানের স্ত্রী সোনালী মণ্ডল, বয়স 32, বলেন অতিরিক্ত গরমের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায়। ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলেছিল খুব গরম লাগছে, আমি এই গরমেই মরে যাব। ঘটনা সম্পর্কে জানা গেছে মৃত সেনা জওয়ান লে লাদাখ কর্মরত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়, শিলিগুড়িতে চিকিৎসা চলছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে গেছিলেন। পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়া। শিলিগুড়ি থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ব্রেকিং সময়ে।
তার মৃতদেহ পাওয়া যায় রামপুরহাট রেল স্টেশনে। সেখানকার জিআরপির মৃতদেহ উদ্ধার করে সেনা জওয়ানের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। ধর্মীয় রীতিনীতি মেনে মানিকচক ঘাটে সৎকার করা হয়। মৃত সেনা জওয়ানের পরিবারে রয়েছে বিধবা মা গীতা মণ্ডল, স্ত্রী সোনালী মণ্ডল, দোস্ত 2 মেয়ে রাধিকা মণ্ডল বয়স 10 ও সারিকা মণ্ডল বয়স 7। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মিনাগুড়ি থেকে আসছিল। আচ্ছা, তারপরে ওর ট্রিটমেন্ট হচ্ছিল এখানে বাগডোগরাতে। ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে তারপরে আসছিল মিনাগুড়ি। মিনাগুড়ি থেকে আবার এখানে কলকাতা কাঁচরাপাড়া যেত, এখানে পোস্টিং এসেছিল। আস্তে আস্তে ট্রেনে কি হয়েছিল? ট্রেনে বসলাম, বলছে আমার প্রচুর গরম লাগছে, অনেক মরে যাব, এইটুকু বলে রাখলো। বলছে আমি পরে ফোন করছি, আর ফোন টোন কিছু আসলো না। আমি এদিক থেকে ফোন করছি আর ফোন রিসিভ করছে না, রিং হচ্ছে, কেউ ফোন রিসিভ করছে না। এরকম করতে করতে 8টা 8:30টার দিকে তারপরে তো কথা হয়ে যাবে বলছে কি এখানে আছে রামপুর। ওখানে মারা গেছে শুনেছিলেন? না, ওইটা বলেনি, বলছে রামপুর হাটে আছে ওইখানে হসপিটালে। বাড়ি ফিরছিল? বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেছিল শিলিগুড়ি থেকে? না, ও ডিউটি যেত ওইখানে। আস্তে আস্তে এরকম হয়েছে। আচ্ছা, ট্রেনের মধ্যে হয়ে গেছে। কি নাম আপনার? সোনালী মণ্ডল। আচ্ছা, আমরা শুনেছিলাম এর আগে ওর লেগাকে পোস্টিং ছিল, তারপরে ওর নাকি পোস্টিং কাঁচরাপাড়া হয়েছিল, তারপরে ময়নাগুড়িতে ওর ব্যাটালিয়নে রিপোর্ট করলো। রিপোর্ট করার পর ও মাঝখানে ছুটির যে 6 দিন ব্রেক পায়, তো ব্রেকের জন্য বাড়ি আসছিল। বাড়ি থেকে হয়তো দৈনিক কাঁচরাপাড়ায় রেডিং করতো। মালদা থেকে শিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা, ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট। মাঝখানে কোথায় মারা গেছে শিলিগুড়ি টু রামপুরহাটের মধ্যে এটা কেউ বলতে পারে। জিআরপির মাধ্যমে আমরা খবর পেলাম রবিবার রাত্রে যে ট্রেনের মধ্যে ওর বডি পাওয়া। কার? রিন্টু মণ্ডল। কোন কিসে চাকরি করতেন উনি? আর্মিতে ছিল, ইঞ্জিনিয়ারিং করে হেড কনস্টেবল। আচ্ছা, আর্মিতে ছিলেন। আচ্ছা, এবারে কে কে রয়েছে? ওর বউ রয়েছে, ওর 2টো মেয়ে আছে, ওর মা রয়েছে। আপনার নাম? রবিউল ইসলাম। কি হয়েছিল? এর আগে ছুটিতে বাড়ি এসেছিল, বাড়ি আসার পরে ও অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো। ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল। 1 মাস চিকিৎসা চলছিল। চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পোস্টিং হয়ে গেছিল কলকাতা কাঁচরাপাড়ায়। ওখান থেকে 6 দিনের ব্রেক পেয়েছিল। ব্রেক পাওয়ার পরে তারপরে ও শিলিগুড়িতে গাড়ি ধরে, আর রাস্তার মধ্যে কী হয়েছে না হয়েছে, কেমন করে মরলো না মরলো আমরা বলতে পারবো না। ওখান থেকে ট্রেনের মধ্যে তদন্ত করতে করতে বাড়ির মধ্যে বসানো হয়েছিল জুয়ার আসর। রীতিমতন বারের ব্যবস্থা ছিল সেখানে। রাত বাড়লেই সেখানে ভিড় বাড়ত তরুণদের। বেশ কিছুদিন ধরে এই খবর আসছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে। অবশেষে সোমবার রাতে অভিযান চালালো ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে খবর, রাতে জুয়ার আসর বসার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে উদ্ধার করা হয়েছে জুয়ার সামগ্রী। কয়েক সপ্তাহ আগেই শিলিগুড়ি শহরেই এক বাড়িতে হানা দিয়ে রীতিমতন বারের খোঁজ পেয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু নামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত। এবার শিলিগুড়ি শহরে মদের ঠেক ও জুয়ার আসরে পুলিশের অভিযান। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 41 নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয়।
ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় 43,000 টাকা সহ নানান জুয়ার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানা পুলিশ। ছন্দে ফিরছে দীঘা থেকে শঙ্করপুর। মন্দারমণি থেকে তাজপুর ঝড়ের পরে সেই রকম কোনো ওই এলাকায় প্রভাব পড়েনি। আর সকাল থেকে সূর্য উদয় থেকে রোদ ঝলমলে ছিল। সমুদ্র সৈকতে পর্যটকরাও সকাল থেকে আনন্দে ঘুরতে যেমন ব্যস্ত, ঠিক তেমনি সমুদ্রে নেমে স্নান করারও ব্যস্ত থাকলো পর্যটকরা। ছন্দে ফিরেছে সমুদ্র সৈকত, আনন্দে মেতেছে পর্যটক থেকে স্থানীয় দোকানদাররা। একদিকে পর্যটকদের আনন্দ, অপরদিকে ব্যবসায়ীদের বিক্রি বার্তার আনাগোনার আনন্দ। সব দিক দিয়ে সমুদ্র সৈকত আজ থেকে আনন্দ মুখরা। এলাকার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার যেমন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যারও হাত বাড়িয়ে দিয়েছিলেন ঝড়ের মোকাবিলা করার জন্য। সেই রকম কিছু না হলেও দুজনেই যে কয়েকদিন তৎপরতার মধ্যে ছিলেন সেটা না বললেই নয়। দীঘা থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট।